আই লাইক দ্য রিলিজিয়ন দ্যাট টিচেস লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। হ্যাঁ, এই বিখ্যাত উক্তিটি দিয়েছিলেন ভারতবর্ষের সংবিধানের জনক ভীমরাও আম্বেদকর সাহেব। তার সম্পর্কে আজকে জানবো, কারণ আজকের দিন তাকে উৎসর্গ করার দিন, আজকের দিন তাকে স্মরণ করার দিন। যদিও প্রত্যেকটা দিন হয়তো আমরা তাকে স্মরণ করি তার জন্য আজকে আমরা শান্তিতে ঘুমোতে পারি, একটা সুষ্ঠু স্বাভাবিক ভারতবর্ষে আমরা কিন্তু রয়েছি তার জন্যই বলা যেতে পারে, কারণ তার তৈরি করা সংবিধান। এই যে বারে বারে বলছি তার তৈরি করা সংবিধান, কেন আমরা বাবা সাহেব আম্বেদকর বা ভীমরাও রামজি আম্বেদকর সাহেবকেই বলে থাকি ভারতের সংবিধানের জনক? সংবিধান সভায় তো অনেকে ছিল, তোমরা নিশ্চয়ই জানো আমাদের সংবিধান সভা প্রকৃতপক্ষে তৈরি হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রেক্ষাপটে। মানে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতবর্ষে আসে মার্চ মাসে, এবং এরা 16ই নভেম্বর ভারতবাসীদেরকে জানায় যে তোমরা তোমাদের মতো করে সংবিধান সভা গঠন করো ভারতের স্বাধীন সংবিধান রচনার জন্য। ভারতবর্ষ এই দিনটার জন্য অপেক্ষা করছিল, কারণ ব্রিটিশদের কাছে বারংবার তারা কিন্তু 1929 সালের পর থেকে চেয়ে এসছে পূর্ণ স্বরাজের কথা। তোমরা জানো 1929 সালে লাহোর অধিবেশনে থেকেই ভারতবাসী তথা ভারতবর্ষ তথা ভারতের জাতীয় কংগ্রেসের এক এবং অদ্বিতীয় লক্ষ্য হয়ে ওঠে পূর্ণ স্বরাজ। কিন্তু সেই পূর্ণ স্বরাজ দিতে ব্রিটিশরা কোনোভাবেই রাজি ছিল না। অ্যাটলিস্ট তারা রাজি হয়, কারণ চাপে পড়েই হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট না আসলে হয়তো ভারতের মতো এরকম অনেক দেশই স্বাধীন হতো না তৎকালীন সময়তে। তো যাই হোক, আমাদের যখন ব্রিটিশরা ভারতবাসীদেরকে স্বাধীনতা দিতে রাজি হলো, এবং বলতে পারো যে তার জন্যই কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল 46-এ, কারণ 45 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এন্ড হয় এবং ব্রিটিশরা তাদের কথা রাখতেই ক্যাবিনেট মিশন প্ল্যানকে পাঠিয়েছিল, যে প্ল্যানের যে ক্যাবিনেট মিশন প্ল্যানের মধ্যে ছিলেন আমাদের ব্রিটেনের তরফ থেকেই আমাদের স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং পেথিক লরেন্স। তো এনারা বললেন যে তোমরা তোমাদের মতো সংবিধান রচনা করো। এই ঘোষণাটা তারা করলেন 16ই মে 1946 সাল, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেল জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু সংবিধান সভার জন্য মানে মেম্বারের জন্য যে ইলেকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং সংবিধান সভাতে সেই সময় সিলেক্ট হলো 389, অর্থাৎ 389 জন মেম্বার থাকবেন বা 389 জন সদস্য থাকবে। 389 জনের মধ্যে 296 জন থাকবেন তৎকালীন যে প্রভিন্সগুলো ছিল, মানে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স সেখান থেকে, এবং বাকি 93 জন থাকবেন তৎকালীন সময়তে থাকা আমাদের যে প্রিন্সলি স্টেট বা রাজন্য শাসিত রাজ্য সেখান থেকে। যদিও প্রিন্সলি স্টেট থেকে যারা যারা ছিলেন তারা কিন্তু মনোনীত প্রার্থী, এবং আমাদের প্রভিন্স মানে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স থেকে যারা ছিলেন 296 জন তারা কিন্তু ছিলেন প্রধানত নির্বাচিত প্রার্থী। এই 296 জনের মধ্যে প্রকৃতপক্ষে 292 জন ছিলেন কিন্তু আমাদের ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স থেকে, আর বাকি 4 জন চারটে যে তৎকালীন সময়কার চিফ কমিশনার প্রভিন্স, অর্থাৎ এখনকার দিনের ইউনিয়ন টেরিটরির মতোই কনসেপ্টটা, চিফ কমিশনার দ্বারা শাসিত রাজ্য, সেখান থেকে বিলং করতেন। এই চিফ কমিশনার দ্বারা শাসিত রাজ্য ছিল দিল্লি, আজমির, মেওয়ার, কুর্গ এবং ব্রিটিশ বালুচিস্তান, এই 4টে জায়গা। তো যাই হোক, এই 4টে জায়গা থেকে তো সমস্ত কিছু হলো, সিলেকশন হলো, এবং তারপরে আমাদের গণপরিষদের এস্টাবলিশমেন্ট হয়ে গেল নভেম্বর মাসের 1946 সালে। এরপর গণপরিষদের প্রথম মিটিং বসেছিল 9th of December 1946। এই মিটিংয়ে গণপরিষদ কিন্তু তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচন করেছিলেন, কিন্তু তিনি টেম্পোরারি পিরিয়ডের জন্য। তিনি হচ্ছেন এস সিনহা বা সচিদানন্দ সিনহা। এরপর 11 ডিসেম্বর গণপরিষদ পেল তার পার্মানেন্ট প্রেসিডেন্ট, যার নাম রাজেন্দ্র প্রসাদ, এবং তার পাশাপাশি পেলেন আমাদের সাংবিধানিক উপদেষ্টা, তার নাম BN রাও। এছাড়াও ছিলেন ভাইস প্রেসিডেন্ট, যার নাম মানে দুজন ছিলেন ভাইস প্রেসিডেন্ট, একজন হচ্ছেন আমাদের VT কৃষ্ণমাচারী, এবং এছাড়াও ছিলেন কিন্তু AC মুখার্জি, এরা ছিলেন ভাইস প্রেসিডেন্ট। তাহলে আম্বেদকর সাহেব কোথায়? আম্বেদকর সাহেবকে আমরা পেলাম বলতে পারো যে 1947 সালের 29শে আগস্ট। সেই সময়তে কি হলো, আমাদের গণপরিষদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে 8খানা কমিটি ছিল, মানে মেজর 8 যে কমিটি, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কমিটি, যার নাম হচ্ছে ড্রাফটিং কমিটি, যাদের মূল বা এক এবং অদ্বিতীয় লক্ষ্য ছিল সংবিধানকে ড্রাফটিং করা, সংবিধানের রচনা করা। সেই সংবিধান রচনা যে ড্রাফটিং কমিটি, সেই কমিটির কিন্তু চেয়ারম্যান ছিলেন স্বয়ং আম্বেদকর সাহেব, এবং আম্বেদকর সাহেব এই কমিটিতে নিয়েছিলেন টোটাল মানে আম্বেদকর সাহেব সহ 7 জন মেম্বারকে।
এবং তাহলে তাদের নাম আমরা বলি না কেন? অ্যাকচুয়ালি আম্বেদকর সাহেব এতটা কম সময়ের মধ্যে, মানে কতদিন সময় লেগেছিল জানো তো? 9ই ডিসেম্বর 1946, মানে 1946 সালের 9th of ডিসেম্বর কিন্তু এটা সংবিধান রচনার কাজ শুরু হলো। কাজ শুরু হওয়া মানে কি, তুমি ধরো একটা নোট বানাচ্ছ, যখন সেই নোট বানাতে একটা অনেক কিছু বই লাগে, তো তৎকালীন সময় ভারতবর্ষের যে কনসেপ্ট, মানে সংবিধানের কনসেপ্ট, আমাদের সংবিধান নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইন থেকে, এবং বেশিরভাগ অংশটা মানে 70 থেকে 75%, আর বাকি ওই 25 থেকে 30% আমরা নিয়েছি কোথা থেকে না, নিয়েছি তোমার 60খানা কান্ট্রি থেকে। তো এগুলো তখনকার দিনে, আজকে আমাদের হয়তো জাস্ট একটা মোবাইলে ক্লিক করলে আমরা বিভিন্ন দেশের সংবিধানকে হাতের মুঠোয় পেয়ে যাই, তখনকার দিনে সেটা কখনোই পসিবল নয়। তো তার জন্য বিভিন্ন দেশ থেকে সেগুলোকে কালেক্ট করতে হয়েছিল। তো আম্বেদকর ছাড়া কিন্তু এটা সম্ভবপর হতো না। আম্বেদকর সাহেব খুব কম সময়ের মধ্যে এই কাজটা কিন্তু সফল করে তুলেছিলেন। তো দেখা যাচ্ছে ড্রাফটিং করার কাজটা তিনি শুরু করলেন, মানে ড্রাফটিং এর কমিটির মাধ্যমে তিনি কাজটা শুরু করেছিলেন, এবং ড্রাফটিং 3বার ড্রাফটিং হয়, এবং 3বার ড্রাফটিং এর পরে সেটাকে রিডিং করা হয়, 3বার পড়া হয়, পড়ে পড়ে তার মধ্যে অ্যামেন্ড করা হয়, কিছু সংশোধন করার কনসেপ্টও আসে। তো সংশোধনটাও যদি তিনি ডান করে ফেলেছিলেন, কতদিনের মধ্যে সমস্ত কিছু এন্ড হয়েছিল, সব কিছু নিয়ে সময় লেগেছিল মাত্র 2 বছর 11 মাস 18 দিন, এবং ভারতবর্ষের সবচেয়ে বড় সংবিধান, যেটা পৃথিবীর বৃহত্তম সংবিধান, ভারতের সংবিধান কিন্তু তিনি রচনা করলেন। এবং হ্যাঁ, সেটা হাতে লেখা হয়েছিল, যদি এই প্রসঙ্গে বলে রাখি, হাতে কিন্তু তিনি লেখেননি, হাতে লিখেছিলেন, মানে দুটো ভার্সনে আমাদের সংবিধান রচনা হয়েছিল, একটা হিন্দি ভার্সন, একটা ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনটা যিনি ক্যালিগ্রাফার, যিনি সুহস্তাক্ষরে লিখেছিলেন, তার নাম হচ্ছে আমাদের প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, আর হিন্দি ভার্সনটা যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে বসন্ত কৃষ্ণ বৈদ্য। এটার আবার ডিজাইনিংও করেছিলেন দুজনই ছিলেন আমাদের শান্তিনিকেতন থেকে, শান্তিনিকেতনের দুজন আর্টিস্ট। যিনি হিন্দি ভার্সনটা মানে ইংলিশ ভার্সনটা ডিজাইন করেছিলেন তার নাম ছিল হচ্ছে আমাদের বেওহার রাম মনোহর সিনহা, আর যিনি হিন্দি ভার্সনটা ডিজাইন করেছিলেন তাকে হয়তো তোমরা চেনো, শান্তিনিকেতনে প্রচুর আর্টওয়ার্ক তার রয়েছে, তার নাম নন্দলাল বোস। তো যাই হোক, আম্বেদকরকে তাহলে আমরা কেন বলছি, কারণ এই যে বললাম, তাকে ছাড়া সংবিধান রচনা কখনোই সম্ভব হতো না, অত কম সময়ের মধ্যে ড্রাফটিং করাটা কখনোই পসিবল ছিল না। ড্রাফট মানে জাস্ট লাইক আ রাফ কাজ, সংবিধানের পুরো বিষয়টাকে একটা জায়গায় এনে সেটাকে রিপ্রেজেন্ট করাটা চারটিখানি কথা ছিল না, যার জন্য আমরা তাকে বলে থাকি আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো তিনি কিন্তু জাস্ট 2 বছর 11 মাস 18 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করলেন। কাজটা কমপ্লিট হয়েছিল 9th of ডিসেম্বর 1946 থেকে শুরু করে 26th of নভেম্বর 1949 এর মধ্যে। তো এই হচ্ছে আম্বেদকরের সাহেবের পুরো ব্যাপার, যেটা যার জন্য আমরা তাকে কখনোই বলতে পারি না যে মানে তাকে ছাড়া সংবিধান রচনা সম্ভব হতো। তিনি ছিলেন বলেই হয়তো আজকের আমাদের সংবিধানটা এত সুন্দর হয়ে দাঁড়িয়েছে। যে সংবিধান তিনি আমাদেরকে দিয়েছেন তার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের কোনো ভেদাভেদ নেই, পুরোপুরি মানে একটা বলতে পারো যে স্বাধীন একটা সংবিধান, যে সংবিধানে সবার সমান অধিকার আছে, যে সংবিধানে প্রত্যেকটা ধর্মের অধিকার আছে, যে সংবিধানে রয়েছে প্রত্যেকটা জাতির সমান সমান অধিকার। সমানতাকে তিনি কিন্তু সবসময় গুরুত্ব দিয়েছেন, ইকুইলিটিকে তিনি গুরুত্ব দিয়েছেন, লিবার্টিকে তিনি গুরুত্ব দিয়েছেন, সৌভ্রাতৃত্ববোধ বা ফ্র্যাটার্নিটিকেও তিনি কিন্তু সমানভাবে এখানে সম্মান জানিয়েছেন। যদিও ছোটবেলায় যদি দেখা যায় আম্বেদকর সাহেব যেরকমভাবে তার ছোটবেলাটা কেটেছে, প্রচণ্ড স্ট্রাগল, এবং তিনি জাতপাতের জন্য ভীষণভাবে কিন্তু হিউমিলিয়েট হয়েছিলেন মানুষের দ্বারা, তার পরিপ্রেক্ষিতেই তিনি তার সেই পয়েন্ট অফ ভিউটাকে তুলে ধরেছেন তার লেখা সংবিধানের মধ্যে। এবং আমাদের RA24/7 বেঙ্গলির তরফ থেকে বাবা সাহেব আম্বেদকর সাহেবকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, এবং তার মতো এরকম মহান ব্যক্তিকে আমরা যদি স্মরণ না করি, মানে আমাদের প্রত্যেক দিন স্মরণ করতে হয় তার মতো ব্যক্তিকে, হয়তো আমরা ভুলে যাই পার্টিকুলার ডেতে আমরা হয়তো তাকে স্মরণ করি, বাট এরকমটা তো হয় না। কোনো একটা মানুষকে আমরা পার্টিকুলার ডে দিয়ে তাদেরকে আমরা স্মরণ করা যায় না, এভরিডেই হয়তো তাদেরকে আমাদের মনে রাখাটা উচিত এবং কর্তব্য। আজ থেকে আমরা সেটাই হয়তো প্রতিদিনভাবে করব, এবং তোমরাও সেটা করবে, কারণ তোমরা যারা এখানকার অ্যাসপিরেন্স রয়েছো প্রত্যেকেই পলিটি সাবজেক্টটা পড়ো, এবং পলিটি সাবজেক্ট মানে যেটা আমি তোমাদেরকে এখানে ক্লাস নিয়ে থাকি, সেই পলিটি সাবজেক্টও কিন্তু বলতে পারো সংবিধান না থাকলে হতো, কারণ সাবজেক্টটা মানে হচ্ছে ভারতের সংবিধান, ভারতের ল বুক। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের সাবজেক্টের সাথেও তার কিন্তু ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তো চলো আজকের সেশনটা এখানেই এন্ড করছি। সেশনটা কেমন লাগলো অবশ্যইভাবে জানিও, সবাই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম আরও বেশ কিছু সেশন আপকামিং ডেজে তোমাদের প্রত্যেকের জন্য আসবে। তবে এটা শুধুমাত্র সেশন, এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইনফরমেশনও থাকলো। ইনফরমেশনগুলো তোমরা পারলে
বিভিন্ন জায়গায় জট ডাউন করে রাখতে পারো, যেটা তোমাদের এক্সামিনেশনের ক্ষেত্রেও কিন্তু ইকুয়ালি হেল্পফুল হবে। আর শুধু অ্যাসপিরেন্স হিসেবে বা এক্সামিনেশন দিচ্ছ বলে সেরকম ব্যাপার নয়, তুমি একজন সাধারণ ভারতীয় হিসেবে, একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এটুকু জানাটা বোধহয় তোমাদের প্রত্যেকেরই কর্তব্যের মধ্যেই পড়ে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতারাম। আপাতত এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। থ্যাংক ইউ।